হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, ফুল্লরার 12 মাসা অবলম্বনে কবি মুকুন্দ চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা চলে কিনা সে বিষয়ে তোমার অভিমত জানাও। অথবা ফুল্লরার 12 মাসায় কবি মুকুন্দের যে বাস্তব জীবন চেতনার পরিচয় পাওয়া যায় তা বুঝিয়ে দাও। অথবা ফুল্লরার 12 মাসায় চিরকালীন দুঃখী মানুষের কান্না আর দীর্ঘশ্বাস ঝরে পড়েছে মন্তব্যটি বুঝিয়ে দাও। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। মঙ্গল কাব্যের 12 মাসা। মধ্যযুগের বাংলা মঙ্গল কাব্যে একটি প্রচলিত রীতি হল নায়িকাদের 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। সাধারণত এগুলির কোনো শ্রোতা থাকে না, থাকলেও সেই শ্রোতা নায়িকার একান্ত প্রিয়জন। তবে সচরাচর দেখা যায় নায়িকারা একান্ত নিভৃতে তাদের ব্যক্তিগত জীবনের 12 মাসের সুখ দুঃখের কথা স্বগতোক্তির মতো উচ্চারণ করে। তাই এগুলির মধ্যে নায়িকাদের অন্তরে স্বতঃস্ফূর্ততা অনুভূত হয়। 12 মাসা দুই প্রকার, যথা সুখের 12 মাসা এবং দুঃখের 12 মাসা। এবার আসি ফুল্লরার 12 মাসা। চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দ ফুল্লরা যে 12 মাসের দুঃখ কাহিনীর উপস্থাপন করেছেন তাকে এক কথায় সুখের কিংবা দুঃখের বলা চলে না। কারণ ফুল্লরার 12 মাসাটি গতানুগতিক নয়, বরং কিছুটা ভিন্ন প্রকৃতির। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে ফুল্লরা দেবী চণ্ডীকে তার 12 মাসের দুঃখ কাহিনী উপস্থাপন করেছে সেখানে স্বতঃস্ফূর্ততা আশা করা যায় না। ছদ্মবেশিনী দেবী চণ্ডীকে সম্ভাব্য সপত্নী মনে করে ফুল্লরা তাকে দারিদ্র্যের ভয় দেখিয়ে সুকৌশলে বিতাড়িত করতে চেয়েছেন। ব্যক্তিগত দুঃখকে সে কিছুটা অতিরঞ্জিত করেছে। যে দুঃখ সহনীয় তাকে অসহনীয় দুঃখরূপে বর্ণনা করেছে সে। এই সব কারণে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, ফুল্লরার 12 মাসটিকে সুস্পষ্টভাবে দুঃখের কিংবা সুখের কিছুই বলা যায় না। ইহা ফুল্লরার এক সাময়িক অশুভ আশঙ্কাজাত অন্তর্দ্বন্দ্বের বহিরভিব্যক্তি মাত্র। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একইভাবে মন্তব্য করেছেন, ফুল্লরার পাতার কুটির এবং ভেরান্ডার খুঁটি কালবৈশাখী ঝড়ে উড়ে গেলেও তার দাম্পত্য সুখের উপরে কালবৈশাখীর কোনো অধিকার নেই। পাত্রের অভাবে ফুল্লরা মাটিতে গর্ত খুঁড়ে আমানি রাখলেও সেই আমানির স্বাদ অপরিবর্তিত থাকে। সুতরাং এর ভিত্তিতে কবিকে দুঃখবাদী বলা চলে না। কালকেতু এবং ফুল্লরার জীবনে যেমন দুঃখ ছিল তেমনি সুখেরও অস্তিত্ব ছিল। কালকেতু অরণ্যে বীরের মতো পশু শিকার করত আর ফুল্লরা সেই পশুর মাংস হাটে হাটে বিক্রি করত। উভয়ের মিলিত প্রচেষ্টায় তাদের সংসার সুখে অতিবাহিত হচ্ছিল। সেই সংসারে প্রাচুর্য না থাকলেও শান্তি ছিল, বিলাসিতা না থাকলেও সচ্ছলতা ছিল। কালকেতুর ভোজন দৃশ্যটি তার বড় প্রমাণ। যেভাবে অতি যত্নে ফুল্লরা স্বামীকে অন্নব্যঞ্জন পরিবেশন করেছে তা তাদের দাম্পত্য শান্তির দৃষ্টান্ত। আর সেই দাম্পত্য জীবনে অন্য কোনো নারীর আগমনের সম্ভাবনাকে প্রতিহত করার জন্যই সে ছদ্মবেশিনী দেবী চণ্ডীকে সুকৌশলে বিতাড়িত করতে চেয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে চিরকালীন দুঃখী মানুষের জীবনচিত্র। ফুল্লরার 12 মাসার মধ্য দিয়ে কবি এক হিসেবে চিরকালের অভাবগ্রস্ত মানুষের জীবনচিত্র উপস্থাপন করেছেন। যে কোনো অরণ্যচারী মানুষের জীবনে, যে কোনো কিরাত বা ব্যাত সম্প্রদায়ের জীবনে যে দুঃখ থাকা স্বাভাবিক, যে অভাব থাকা স্বাভাবিক, ফুল্লরার 12 মাসের দুঃখের বর্ণনায় তারই পরিচয় ফুটে উঠেছে। সেদিক থেকে ফুল্লরাকে মনে হয় জগতের চিরকালের দরিদ্র মানুষের এক বিশ্বস্ত প্রতিনিধি। এই বর্ণনার মধ্য দিয়ে কবি মুকুন্দের বাস্তব জীবনবোধের পরিচয় খুঁজে পাওয়া যায়। প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে এই জাতীয় বাস্তব বর্ণনা দান করা সম্ভব নয়। লেনিন বলেছিলেন, আর্ট বিলংস টু দ্য পিপল, ইট ওট টু এক্সটেন্ড ইটস ডিপ রুটস ইনটু দ্য ভেরি থিক অফ দ্য ব্রড টেলিং মেসেজ। মুকুন্দ চক্রবর্তীর 12 মাসের দুঃখ কাহিনীর বর্ণনায় এই বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় খুঁজে পাওয়া যায়।
এর পরের পয়েন্ট হচ্ছে 12 মাসের বিবৃতি। দেবীচণ্ডী যখন ফুলোরাকে শ্লেষাত্মক ভঙ্গিতে বলেন, একত্র থাকিব যদি না বাসহ লাস, তখন কথাটির মর্মার্থ উপলব্ধি করতে না পেরে ফুলোরা তার 12 মাসের দুঃখ কাহিনী উপস্থাপন করে এই অবাঞ্ছিত আগন্তুককে বিদায় করতে চেয়েছে। তার 12 মাসের দুঃখের বর্ণনা সংক্ষেপে এই রকম। ভেরান্ডার খাম তার আছে মধ্য ঘরে, প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙে ঝরে। এটা হচ্ছে বৈশাখের দুঃখ। পরেরটি হচ্ছে পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, বেঞ্চের ফল খায়া করি উপবাস। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দুঃখ। পরে হচ্ছে আষাঢ় মাসের দুঃখ। আষাঢ়ে পুরিল মহি নবমেঘে জল, বড় বড় গৃহস্থে টুটয়ের সম্বল, মাংসের পসরালয়া বুলি ঘরে ঘরে, কিছু খুদ কুড়া মিলে উদর না পড়ে। এরপরে শ্রাবণ মাসের দুঃখ। আচ্ছাদন নাহি অঙ্গে পরে মাংস জল, কত মাছি খায় অঙ্গে করমের ফল। এরপরে ভাদ্র মাসের দুঃখ। কিরাত পাড়াতে বসি না মেলে উধার, হেন বন্ধু জন নাহি যেবাশয়ে ভার। পরে হচ্ছে আশ্বিন মাসের দুঃখ। কেহ না আদরে মাংস, কেহ না আদরে, দেবীর প্রসাদ মাংস সবাকার ঘরে। এরপরে কার্তিক মাসের দুঃখ। নিজ নিত কৈল বিধি সবার কাপড়, অভাগী ফুল্লরা পরে হরিণের ছড়। তারপরে হচ্ছে অগ্রহায়ণ মাসের দুঃখ। উদর ভরিয়া অন্ন দৈবে দিল যদি, যমসম শিব তথি নিরমিল বিধি। তারপর হচ্ছে পৌষ মাসের দুঃখ। দুঃখ করো অবধান, দুঃখ করো অবদান, জানু ভানু কৃষাণু শীতের পরিত্রাণ। তারপর হচ্ছে মাঘ মাসের দুঃখ। মাঘ মাসে অনিবার সদাই কুজ্ঝটি, আন্ধারে লুকায় মৃগ না পায় আক্ষটি। পরে হচ্ছে ফাল্গুনের দুঃখ। বনিতা পুরুষ যত পিরই মদনে, ফুল্লরার অঙ্গ পুড়ে উদর দহনে। লাস্ট হচ্ছে চৈত্র মাসের দুঃখ। অনল সমান পরে চৈতের খরা, চালু সেরে বান্দা দিনু মাটিয়া পাথরা। লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার। যেহেতু ঘরে কোনো পাত্র নেই, তাই তাদের মাটিতে গর্ত খুঁড়ে আমানি রাখতে হয়। সেদিকে দেবীচণ্ডীর দৃষ্টি আকর্ষণ করে ফুলোরা বলেছে, দুঃখ করো অবদান, দুঃখ করো অবদান, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। রবীন্দ্রনাথ লিখেছেন, এতে যতখানি আমানি আছে ততখানি কবির অশ্রুজল নেই। অর্থাৎ এর মধ্যে যতখানি দুঃখ আছে তার চাইতে অনেক বেশি আছে দুঃখের বিজ্ঞাপন। তথাপি এই 12 মাসের দুঃখের বর্ণনাকে একেবারে মিথ্যা বলা চলে না। এই জাতীয় দুঃখ ফুল্লরার জীবনে যেমন সত্য, কিরাতপাড়ার অন্যান্য মানুষদের জীবনে যেমন সত্য, তেমনি চিরকালের দুঃখী মানুষের জীবনেও একান্ত সত্য। মুকুন্দ চক্রবর্তী এই বাস্তব জীবনচিত্র অঙ্কন করতে গিয়ে তার ব্যক্তিগত জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। তো স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার এই নোটসগুলো হয়তো অনেকেই পেয়ে উপকৃত হচ্ছ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাকে তোমরা কমেন্টস করে জানাবে। আর যদি অন্য কোনো নোটস তোমাদের লেগে থাকে, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।